স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 7 জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে বক্তব্যকালে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে ভোটারদের অনুরোধ জানান তিনি। একই সঙ্গে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে মহানবীর আদর্শে দেশ পরিচালনা, সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়ায় শেষ নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করেন তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17-এর ভাসান টেকের বিআরবি ময়দানে আজ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। ঠিক ওইরকম ভাবে ভোট কেন্দ্রের সামনে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে প্রদান করে, একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে সেগুলো দখলের চেষ্টা করছে। খবর পেয়েছেন আপনারা? সজাগ থাকতে হবে। এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ উত্তরের জেলা পঞ্চগড়ে সমাবেশে অংশ নেবেন জামায়াতে ইসলামের আমির। চিনিকল মাঠে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। কথা বলবো তার সঙ্গে। নূর আলম, সমাবেশস্থলে নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন, আর আগামী নির্বাচন ঘিরে তারা কি বলছেন? যে নির্বাচনী যে প্রচারণার যে আমেজ, সেটা কিন্তু এই যে পঞ্চগড়ের যে 1 আসন, এখানের মধ্য দিয়ে কিন্তু 10 দলীয় জোটের যে নির্বাচনী প্রচারণা, এর মধ্যে পঞ্চগড়ের যে 1 আসন আটোয়ারি, তেঁতুলিয়া এবং পঞ্চগড় সদরের মধ্য দিয়ে কিন্তু আসলে 10 দলীয় যে জোট রয়েছে জামাত ইসলামের সাথে, যে 10 সেইটার মধ্য দিয়ে কিন্তু আজকের এই জেলা পর্যায়ে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এর আগে গতকালকে আমরা যেটা দেখেছি যে ঢাকার একটি আসনে, অর্থাৎ ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার যে নির্বাচনী আসন রয়েছে সেখানে দিয়ে কিন্তু আসলে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিল। এর মধ্যে যে রংপুরের যে চিনিকল মাঠ রয়েছে, সেই চিনিকল মাঠ বেলা 11টায় এখানে উপস্থিত হবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং যে নেতাকর্মী রয়েছে তাদেরকে যে নির্বাচনী যে এখান দিয়েই কিন্তু আসলে বিভিন্ন যে কিভাবে তারা জনগণের কাছে যাবেন এবং তাদের যে নির্বাচনী যে এজেন্ডা তারা কিভাবে পৌঁছে দিবেন সেটার মধ্যে বক্তব্য রাখবেন। মধ্যে আমরা দেখেছি যে 10 দলীয় জোটের যে প্রার্থী সার্জিস আলম এই আসনে নির্বাচন করছে 10 দলীয় জোটের পক্ষ থেকে, সে কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছে এবং বেলা 11টার কিছু সময় আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু আমরা যেটা বিমান যোগে এখানে আসবেন, এখান থেকে এসেই তিনি নির্বাচন বক্তব্য রাখবেন। এরপর থেকে কিন্তু আমরা যেটা দেখেছি তিনি এখান থেকে দিনাজপুরে যাবেন, দিনাজপুরে গিয়ে তিনি ঠাকুরগাঁও পথসভার মাধ্যমে ঠাকুরগাঁও যাবে এবং ঠাকুরগাঁও থেকে তিনি সন্ধ্যা 6টায় রংপুরে তিনি নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। অর্থাৎ এই পঞ্চগড় 1 আসনের যে নির্বাচনী প্রচারণা, এর মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী 10 দলীয় ঐক্যজোটের যে নির্বাচনী যে প্রচারণা এর মধ্যে কিন্তু শুরু হবে। আমরা যে বিষয়টা দেখেছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন আসন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই পঞ্চগড়ের যে চিনিকল মাঠ রয়েছে মাঠগুলো তাদের যে দলীয় স্লোগান সেটা দিয়েই কিন্তু তারা এখানে আসছে। সকাল আমরা দেখেছি যে 8টা থেকেই কিন্তু যে মানুষ বিভিন্ন স্লোগান দিয়েই কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু এখানে আসছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে তাদের যে দলীয় স্লোগান, এই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু পুরো মাঠ কিন্তু এরই মধ্যে আসলে জনসভায়, আপনারা জানেন যেহেতু 10 দলীয় জোটের নির্বাচনী জনসভা, সেক্ষেত্রে এখানে জামায়াতে ইসলাম, এনসিপি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, জাগপা সহ সব দলীয় নেতাকর্মীরা কিন্তু এখানে 10 দলীয় জোটের যে নেতাকর্মীরা তারাও কিন্তু বক্তব্য রাখবে। অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে যে একটি নির্বাচনী যে আমেজ, সেই মধ্য দিয়ে কিন্তু আসলে প্রবেশ করবেন এবং এখন যে নেতাকর্মীরা জামায়াতের আমির এখানে 11টা আসবেন, তার নির্দেশনা কি দেন সেই বক্তব্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছেন এখানে যারা নেতাকর্মী। ইমন, এই ছিল পঞ্চগড় যে জেলার যে 10 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা আজকে শুরু হবে পঞ্চগড় 1, তেঁতুলিয়া, আটোয়ারি এবং সদর, সেখানে আজকে জনসভার সর্বশেষ খবর। ইমন।
নির্বাচনী প্রচারণার খবর জানাতে পঞ্চগড়ের চিনিকল এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। এদিকে নির্বাচনী প্রচার জমে উঠেছে রাজধানীর ঢাকা ৮ আসনে। বিএনপি ও এনসিপি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১১ জন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিএনপির মির্জা আব্বাস ছাড়াও রয়েছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। গ্যাস সংকটের কারণে রাজধানীর কেন্দ্রস্থলে শান্তিবাগের মানুষ এমন বিকল্প উপায়ে রান্নার কাজ সারছেন দীর্ঘদিন ধরে। রয়েছে শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতা, খাবার পানি সহ নানামুখী সংকট। বর্তমানে গ্যাস তো চুলায় থাকেই না। গ্যাসের বোতল 2000 থেকে 3000, গ্যাস আমরা পাইও না, বোতলে গ্যাস। তবে ৫০ বছর বয়সী গৃহিণী মাসুদা বেগম এলাকার বড় সমস্যা হিসেবে দেখেন মাদককে। রাইতের 12টা 1টা পর্যন্ত এই মাদকের লেগে আড়ন জানা আমাকে এলাকার ফলাফল সব খারাপ হয়ে যাইতেছে। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে যান বাসিন্দারা। চাই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, আমরা যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। আইন শৃঙ্খলা বাহিনী উন্নত হোক, এটার জন্য আমি ভোট দিব। এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আসনটির অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার সকালে গণসংযোগ শুরু করেন ৩ নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে। জামায়াত ইসলামী সহ জোটভুক্ত দলগুলো তার সমর্থনে মাঠে থাকবে। গণসংযোগের শুরুতে নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করার প্রত্যাশা ব্যক্ত করেন পাটোয়ারি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরো অন্যান্য দলগুলো রয়েছে। দুপুরে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের পাশাপাশি আইন শৃঙ্খলা উন্নয়নে ভোটারদের প্রতিশ্রুতি দেন তিনি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। আমি আশা করছি এবারের নির্বাচনও অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রতিটা দল সহনশীল মনোভাব নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়াও আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদের মেঘনা আলম, বাসদের AHM রফিকুজ্জামান, জাতীয় পার্টির জুবের আলম সহ 11 জন প্রার্থী। শুধু প্রতিশ্রুতি নয়, নির্বাচনের পর বাস্তব সমাধান চায় মানুষ। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় ঢাকা ৮ আসনকে। তবে এলাকাটিতে রয়েছে গ্যাস, পানি সহ নানামুখী সংকট। এখন ভোটের রাজনীতিতে দেখার অপেক্ষায় এলাকাবাসীর বাস্তব সমস্যাগুলো কতটা প্রাধান্য পায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশের মতো নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ঢাকা 19 আসন। সেখানকার ভোটের খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী MA হালিম। হালিম, প্রচারণার প্রথম দিন তো পার হলো, এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কি বলছেন? হ্যাঁ ইমন, আপনি যেমনটি বলছিলেন, গতকালকে কিন্তু এই ঢাকা 19-এর যে প্রচারণা সেটি শুরু হয়েছে। আপনি জানেন সারা দেশে নেই, তো সাভারের যেটি 3 নং ওয়ার্ড যেটি একটি এলাকা, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে সেখানে প্রচারণা শুরু হয়েছে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যিনি এনসিপির যিনি প্রার্থী তিনি কিন্তু গতকালকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের প্রচারণা শুরু করেছে। তো আজকে সকালবেলা যেমনটি আমরা দেখতে পেয়েছি যে বিএনপির মনোনীত যে প্রার্থী রয়েছে তার পক্ষে কিন্তু এখানে দেখতে পেয়েছি যারা তাদের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই প্রচারণা শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু অন্যান্য যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু প্রচারণায় নামবেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ঢাকা 19-এ কিন্তু ভোটার সংখ্যা প্রায় 7.5 লক্ষ এবং তার মধ্যে অর্ধেক নারী, প্রায় অর্ধেক পুরুষ এবং এর মধ্যে তৃতীয় শ্রেণীর যে একজন প্রার্থী 13 জন ভোটার রয়েছে। এবং এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে যে আমরা এতদিন যিনি দেখতে পেয়েছিলাম যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যিনি ছিলেন তিনি কিন্তু প্রচারণা উঠোন বৈঠক থেকে শুরু করে সবই তিনি করছিলেন, কিন্তু জামায়াত ইসলামীর সাথে যে এনসিপির যে একটি ঐক্য হয়েছে সেই ঐক্যের কারণে কিন্তু তিনি এই আসন থেকে প্রত্যাহার করেছেন। সেই মূলত এখানে এনসিপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এই বিএনপি মনোনীত প্রার্থীর সাথে কিন্তু মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। সব মিলে এই আসনে আমরা যেমনটি এ পর্যন্ত দেখতে পেয়েছি প্রার্থিতা প্রত্যাহারের পরে কিন্তু এখানে 8 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। তো শিল্প অধ্যুষিত এলাকা, এই এলাকায় এখানে বিশাল একটি ভোট, সেখানে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতা সেটি কিন্তু আমরা যেমনটি এই বলেছি একটু আগে এনসিপি এবং বিএনপির মধ্যে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।
ধন্যবাদ। ঢাকা 19 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আগের দিন 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আজকে তো ওই যে আপনাদের জন্য গুড নিউজ, নির্বাচন উপলক্ষে আপনাদের 11 ফেব্রুয়ারি ছুটি এবং আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য 10 ও 11 ছুটি, মোট 3 দিন ছুটি, 10, 11, 12। আমরা চাই সবাই নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে যাতে ভোট দেয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সরস্বতীকে আরাধনা করা হয় বিদ্যার দেবী হিসেবে। এ উপলক্ষে সকাল থেকে মণ্ডপ ও বাসাবাড়িতে চলছে পূজা অর্চনা। এ বিষয়ে জানাতে সিলেটের রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। জয়ন্ত, সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইমন, ঠিক এই মুহূর্তে আমি আছি সিলেটের রামকৃষ্ণ মিশনে। এখানে কিন্তু ভক্তবৃন্দরা অপেক্ষা করছেন, জড়ো হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি প্রদান শুরু হবে, যে অঞ্জলির মধ্য দিয়ে তারা বিদ্যার দেবীর আরাধনা করবেন এবং অজ্ঞতা দূর করার জন্যই কিন্তু এই বিদ্যার দেবীর আরাধনা করা হয়। এবং শুধু রামকৃষ্ণ মিশন নয়, সিলেট নগরীতে প্রায় 150টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং জানিয়ে রাখতে চাই, সকাল 7টার পর থেকে অঞ্জলি প্রদান শুরু হয়েছে এবং বিভিন্ন পূজা মণ্ডপ এবং বাসাবাড়িতে পূজা অর্চনা চলছে। সকাল থেকে কিন্তু ঘণ্টা, কাসর, শঙ্খ, উলুধ্বনি সুর বেজে উঠেছে বিদ্যার দেবীর আরাধনার এবং সকলেই বিদ্যার দেবীর আরাধনা করছেন অজ্ঞতা দূর করার জন্য। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস। আপনারা আসলে কি কি আনুষ্ঠানিকতা আজ রয়েছে এবং কেমন হচ্ছে সিলেটে সরস্বতী পূজা? বিদ্যা, জ্ঞান ও শিল্পকলার দেবী সরস্বতী পূজা সারা দেশের মতো সিলেট অন্তত শান্তিপূর্ণভাবে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকালে পুষ্পাঞ্জলি প্রদান করা হচ্ছে, এখন মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা হচ্ছে, পুষ্পাঞ্জলি হচ্ছে এবং বিকেলে সন্ধ্যায় পুণ্যার্থীরা বিভিন্ন পূজা মণ্ডপে যাবেন। এবং আগামীকাল শনিবার সিলেটের ঐতিহ্য মেনে সিলেটে যতগুলি পূজা হচ্ছে সবগুলি পুজোরীরা এই সিলেট শহরের 4 পয়েন্ট থেকে এই ঐতিহ্য অনুযায়ী, সিলেটের ঐতিহ্য অনুযায়ী শোভাযাত্রা অনুষ্ঠিত, সেই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং সিলেট পুলিশ কমিশনার সেই শোভাযাত্রা উদ্বোধন করবেন। আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে। জি, কথা বলছিলাম এই পূজা উদযাপন পরিষদের নেতার সাথে। তিনি বলছিলেন যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং রামকৃষ্ণ মিশনে কিন্তু ভক্তবৃন্দের ঢল নেমেছে। সবাই নতুন পোশাক পরে কিন্তু তারা পূজা মণ্ডপে এসেছেন এবং তারা দেবীর কাছে প্রার্থনা করছেন যেন দেবী তাদেরকে বিদ্যা দান করেন। এবং এই রামকৃষ্ণ মিশনেই কিন্তু ছোট ছোট বাচ্চা যারা আছে, যারা পড়াশোনা শুরু করবে, তাদেরকে হাতে খড়ি দেওয়া হয়, যেটা পুরো সিলেট থেকে এখানে কিন্তু এটি ব্যতিক্রম। সবকিছু মিলিয়ে সনাতন ধর্মাবলম্বীদের যে অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা, বিদ্যার দেবীর আরাধনা, সেই আরাধনা উৎসব মুখর, আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সিলেটে। এই ছিল আমার কাছে সিলেট রামকৃষ্ণ মিশনের সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ার সবশেষ খবর। সরস্বতী পূজার খবর জানাতে সিলেটের রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বৃহস্পতিবার খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। গণমাধ্যমকে তিনি জানান, এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের, এতে সায় দিয়েছে বিসিবিও। বাংলাদেশের এমন সিদ্ধান্তে কপাল খুলেছে স্কটল্যান্ডের। আইসিসি এরই মধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম দিয়ে খেলার সূচি প্রকাশ করেছে। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বুধবার বাংলাদেশকে একদিন সময় দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বারবার চাওয়া সত্ত্বেও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্ব আসরে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় খেলতে দিতে রাজি নয় সংস্থাটি। ফলে বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে নিজেদের অনড় অবস্থানের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই, এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই,
এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে। নিরাপত্তার শঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বুধবার আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয়। ভোটে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা বাংলাদেশের প্রতি অবিচার বলে মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। গেল বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তাকে অজুহাত দেখিয়ে পাকিস্তানের পরিবর্তে দুবাইতে সবগুলো ম্যাচ খেলে ভারত, যা সব দেশের জন্য প্রযোজ্য বলে জানান বিসিবি সভাপতি। তাছাড়া বাংলাদেশ বিশ্বকাপে না খেললে আইসিসি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল, তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেন্যুর ব্যবস্থা করেছিল, এবং সেই নিউট্রাল ভেন্যুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল। ইট ওয়াজ এ প্রিভিলেজ। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে, আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ববোধ করি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্দিহান। যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। আইসিসির বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপে গ্রুপ সি থেকে কাটা পড়েছে বাংলাদেশের নাম। তাদের জায়গায় এখন খেলবে ইউরোপিয়ান দল স্কটল্যান্ড। সূচি অনুযায়ী শান্ত মিরাজদের পরিবর্তে 7 ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে রিচি বেরিংটনের দল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আজ পর্দা নামছে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে সন্ধ্যা 6টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে 6 উইকেটে হারিয়ে ফাইনালে উঠে তারা। এর আগে কখনো শিরোপা ঘরে তুলতে পারেনি চট্টগ্রাম। এবার তাদের লক্ষ্য শিরোপা জয়। অন্যদিকে টুর্নামেন্টের শুরু থেকে দারুণ খেলা রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এই ছিল এখনকার মতো। পরে বেলা 12টায় দীপ্ত বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।